নমস্কার বন্ধুরা, আবার নিয়ে এলাম আমার শক্তিপীঠ যাত্রার নতুন পর্ব পর্ব 5, যেখানে গন্তব্য বাহুলক্ষ্মী বা বাহুলা মন্দির। আগের ভিডিওতেই জানিয়েছি যোগাদ্দা মন্দিরে মধ্যাহ্নভোজন সেরে আমরা চলেছিলাম কাটোয়া শহরের দিকে। এখানে জানাই, গতবারের ভিডিওতে মা যোগাদ্দার যে মূর্তিটি আমরা দর্শন করেছিলাম তার ছবি দেওয়া হয়নি। আসলে যোগাদ্দার প্রাচীন মন্দিরে প্রতিষ্ঠিত 180 বছর পুরনো মায়ের মূর্তির সঙ্গে কাটোয়ার বাহুলা মায়ের মুখের আদল এত বেশি যে এতদিন পর গুলিয়ে ফেলেছি। কারণ যাত্রা শুরু করেছিলাম 2024-এর 14ই সেপ্টেম্বর, আর ইউটিউবের জন্য ভিডিও এডিট করছি 2026-এর মে মাসের শেষে, প্রায় 2 বছর পর। গাফিলতিটা আমারই। আসলে তত্ত্ব তালাশ করে লেখা থেকে শুরু করে মানচিত্র ঘেঁটে গন্তব্যের পথনির্দেশিকা, ভ্রমণসূচি বানানো, সংশ্লিষ্ট স্থানে আংশিক ভ্লগিং করে পরে আবার ভাষ্যপাঠ করা, এবং সর্বোপরি সব ছবি ও ভিডিও যেগুলো কিছু কিছু নিজের ক্যামেরায়, অধিকাংশ আমার বর শুভঙ্করের ক্যামেরা থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের ফোনে নেওয়া, সব একত্র করে পরপর মনে করে বসিয়ে এডিট করা, পুরোটাই একা হাতে করতে হয় বলে ভুল হয়ে যায়। আর আমি তো শুধু ইউটিউবার নই, পূর্ণাঙ্গ সময় লেখিকা, যার ফলে ভিডিও ভাষ্য ছাড়াও নিজস্ব লেখালেখি এত থাকে, আর ফেসবুকে আমার এত বেশি সক্রিয়তা যে সময় করে উঠতে পারি না। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে উৎসাহ পাই আর এনার্জি পাই। আপনাদের সামনে আঙুলের ছোঁয়া পেলে এই পীঠস্থানগুলি ধারাবাহিক ও অবিকৃত কাহিনী তো বটেই, সঙ্গে নতুন নতুন ভ্রমণ কাহিনীও নিয়ে আসতে পারি। যেমন লাদাখ, আন্দামান, সিঙ্গাপুর যেগুলো আগেই ঘুরেছি, কাছাকাছি বিষ্ণুপুর বা পুরুলিয়া হোক, কিংবা দূরের মহাবলেশ্বর, পঞ্চকানি, ভাইজাগ কি আরাকু, ও অন্ধ্রপ্রদেশের দুটি শক্তিপীঠ দর্শনের গল্প তো আছেই। আপনার সঙ্গে থাকলে সবই একে একে আসবে। আপাতত কাটোয়ায় ফিরি। আরেকটি যে গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট ভিডিওতে দিতে ভুলে গেছি, সেটা হলো যোগাদ্দা দেবীর 600 বছরের প্রাচীন দশভুজা মূর্তিটি সম্পর্কে। তার নির্মাণকাল প্রাচীনতর হলেও নতুনতম মন্দিরে স্থাপিত। সেই বিগ্রহ কিন্তু বছরের যে কোনো সময় গেলে দেখতে পাবেন না। নতুন মন্দির প্রাঙ্গণে যে দিঘি আছে, যার নাম ক্ষীর দিঘি, সারা বছর সেই ক্ষীর দিঘির জলে মায়ের দশভুজা প্রতিমাটি নিমজ্জিত থাকে। বছরের মাত্র একটি দিন তা ভক্তদের দর্শনের জন্য, অবশ্যই পুজোর জন্য উপরে তোলা হয়। সেটা হলো মূল উৎসবের দিন, অর্থাৎ বাংলা বর্ষপঞ্জির বৈশাখ মাসের সংক্রান্তি, ঠিক আগে দিবাগত ভোর রাত 3টে থেকে 4টের মধ্যে। এরপর সংক্রান্তির দিন বা 30শে বৈশাখ, যেটা সচরাচর 30শে বৈশাখই পড়ে, মহাসমারোহে মায়ের পুজো করা হয়। এক স্থানে পড়লাম, বৈশাখ সংক্রান্তিতে পুজোর পর সেদিনই আবার তাকে জলের গর্ভে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আরেক জায়গায় আবার লেখা পেলাম, 4ঠা জ্যৈষ্ঠ ভক্তরা সে মূর্তি দেখা পেতে পারে। মন্দির কর্মীদের মুখে অবশ্য বৈশাখ সংক্রান্তির কথাই শুনলাম। এছাড়া বছরে অন্যান্য বিশেষ কিছু তিথিতেও মা জল থেকে উঠে আসেন, যেমন আষাঢ়ের অক্ষয় নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ, মাঘ মাসে মাকড়ি সংক্রান্তি। কিন্তু তখন দেবীকে জল থেকে তুলে পুজো করা হলেও সাধারণ দর্শনার্থীদের জন্য দেবী দর্শনের অনুমতি থাকে না। বাকি সারা বছর দেবী জলের নিচেই অবস্থান করেন। দেবী বলতে এখানে এই দশভুজা মূর্তিটির কথা বলছি। বলা বাহুল্য, শ্রাবণের শেষে গিয়ে আমরা যোগাদ্দা মায়ের সে অপরূপ মূর্তির দর্শন পাইনি। কেন এত জটিল ও বিচিত্র নিয়ম তাও জানতে পারিনি। বৈশাখের শেষ দিনটিতে এত ভিড় হয় শুনলাম, যে সেই বিরল দৃশ্য দেখার সৌভাগ্য আমার ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। তবে আপনারা তো জেনে গেলেন, প্রস্তুতি নিয়ে গিয়ে দেখতে পারেন। যাই হোক, এবার কাটোয়ায় ফিরি। কাটোয়া শহরে পৌঁছে আমরা বুক করে রাখা হোটেলে প্রথমে ঘরটর দেখে নিই, মালপত্র রাখলাম। তারপর কালক্ষেপ না করে বেরোলাম বাহুলক্ষ্মীর উদ্দেশ্যে। কাটোয়া শহর থেকে 7-8 কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানে কেতুগ্রামের কাছে বহুলায় অজয় নদীর তীরে অবস্থিত মা বাহুলক্ষ্মী বা বাহুলার মন্দির। এখানে দেবীর বাম বাহু বা বাঁ হাতে ঊর্ধ্বাংশ পড়েছিল বলে বিশ্বাস। দুর্গার নাম এখানে বাহুলক্ষ্মী বা বহুলা। আবার বাহুলা মানে প্রাচুর্যপূর্ণ। শিব এখানে সর্বসিদ্ধিদায়ক স্তরের যোগী, তার নাম ভীরু। বিরল ভাস্কর্যের দেবী এখানে বহুলা রূপে কিরীটিধারী ত্রিনয়নী চতুর্ভুজা দুর্গা। দেবীর বাঁ দিকে কোষ্ঠীপাত্র অষ্টভুজ গণেশের মূর্তিও রাখা আছে। কেতুগ্রাম থেকে 3-4 কিলোমিটার দূরে শ্রী খণ্ডগ্রামে ভূতনাথ লিঙ্গ হলো ভৈরব ভীরু, তারই প্রসিদ্ধি বেশি।
সচরাচর শক্তিপীঠ কেন, যে কোনো কালী মন্দিরেই বা দুর্গা মন্দিরেই শিব মন্দিরটা একদম সংলগ্ন হয়। এখানে মা বাবার মধ্যে এরকম সেপারেশন কেন জানি না। কেতুগ্রাম ও বহুলা শিবরাত্রি পালিত হয়, গাজনের মেলাও বসে। মন্দির চত্বরে দেখলাম বহুলা দেবীর প্রধান মন্দির সহ একাধিক ছোট ছোট মন্দির ও নির্মাণ আছে। আসলে রাজা ও শাসকদের বদল যেমন হয়েছে, মন্দিরের নির্মাণ ও পুনর্নির্মাণও হয়েছে সেই সঙ্গে অনেকবার। তাই হয়তো এতগুলো ছোট বড় মন্দির গুচ্ছ। নবরাত্রি, দুর্গাপুজো, কালী পুজোর মতো পার্বণে ভিড় উপচে পড়ে। আমরা পৌঁছেছিলাম বিকেলের একটু আগে। মন্দির তখনও দ্বীপ্রাহরিক বিরতির পর খোলেনি, তবে কোলাপসিবল গ্রিডের ফাঁক দিয়ে দেবী মূর্তি দেখা যাচ্ছিল। আমাদের দেখে আমার মহিলা এগিয়ে এলেন, মন্দিরের সেবা করে। আমার প্রার্থনায় আমার শুভঙ্কর ও মধুরের ফটোগ্রাফ সমন্বিত ছবিটা তার হাতেই দিয়ে যেতে হবে মনে হচ্ছিল, কারণ পুরোহিত তখনও আসেনি। আমরা ওই মহিলার হাতেই দিয়ে অনুরোধ করলাম সেটা যেন যথাস্থানে টাঙিয়ে দেওয়া হয়। টাকার বান্ডিল নয়, ফ্রেমে বাঁধানো কবিতা, তাও আবার জগৎজননীর কাছে কিছু অনুযোগ সহকারে প্রার্থনা। ক্ষীরগাঁয়ের পুরোহিত কবিতা টবিতা না দেখে শুধু ছবি দেখেই রেখে দিয়েছিলেন, কিন্তু এই মহিলা তো দেখছি খুঁটিয়ে পড়ছে। এমন অদ্ভুত বস্তু কি গৃহীত হবে? দেখলাম ভদ্রমহিলা আমার কবিতা দুটি পড়ে আপ্লুত, প্রণাম করে বলল, টাঙানোর জন্য তো পুরুষ মানুষ দরকার, এটা অপেক্ষা করুন। দেখতে দেখতে মন্দিরে পুরোহিত চলে এলেন। আমি আর মধুর পুষ্পাঞ্জলি ও দক্ষিণা দিলাম। তিনিও আমার বিশেষ উপহার দেখে বেশ হৃষ্ট। আমার বর যথারীতি দূরে দাঁড়িয়ে ছবি তুলতে লাগলেন। কয়েকটি গাছের বাঁধানো তলদেশে দেখলাম অনেকগুলো পানি শঙ্খ পড়েছিল। পানি শঙ্খ বাজানো যায় না, আবার ওই মহিলার কথা অনুযায়ী নাকি গৃহস্থ বাড়িতে রাখতেও নেই। তাই গ্রামের বাড়ির মানুষরা পানি শঙ্খ পেলে মন্দিরে দিয়ে রেখে চলে যায়। নতুন শুনলাম, আমার কাছেও তো একটা আছে। পরে দুর্গাপুজো পদ্ধতি শিখতে গিয়ে দেখেছি পুজোর আগে বিশেষার্ঘ রূপে পানি শঙ্খকে স্থাপন করা হয়। কে জানে, হয়তো কোনোদিন আমার আসনে বসা লেখা ছিল বলেই পানি শঙ্খ আগাম আমার বাড়িতে এসে পড়েছিল। আমার বরাবরের প্রার্থনা থাকে জগতে শান্তি নেমে আসুক, যা নারীর সুরক্ষা সম্মান নিশ্চিত হলেই সম্ভব। সেই দিন তো আবার বিশেষ উদ্দীপনা, অভয়ের অত্যাচারী খুনিদের যেন শাস্তি হয়। তারপরেও তো চলেছে নারী মাংসের ভোজ, তাদেরও যেন শাস্তি হয়। শাস্তি হয় কামদুনি পিশাচগুলোরও। বহুলাতেও দেখলাম হাড়ি কাটাচ্ছে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। বাড়ি ফিরে আসার কিছুদিন পর সংবাদে দেখলাম কেতুগ্রামে বাসের মধ্যে এক কিশোরীকে হত্যা করেছে সেই গ্রামের এক যুবক, যে কেরালায় কর্মরত হলেও ছুটিতে বাড়ি এসে কাফের বধ করে তার ধর্মাচরণ করে চলে গেছে। খবরটা পেয়ে মনটা ঘৃণা, ক্ষোভ ও হতাশা মিলিয়ে মিশিয়ে উঠেছিল। কিন্তু 14 সেপ্টেম্বর 2024 এমন কোনো ঘটনা ভাগ্যিস ঘটেনি, বা অন্য কোনো ঘটনার খবরও কানে আসেনি। তাই মাতৃদর্শনের মাধ্যমে মাতৃভূমিকে চেনার নেশায় চললাম অট্টহাসের দিকে। তখন পড়ন্ত বিকেল।